না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো থমথমে পরিস্থিতি। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসার পর থেকেই তার একের পর এক দুর্ধর্ষ রাজনৈতিক চালে এমনিতেই দিশেহারা ভারত। কিন্তু এবার যেন দিল্লির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে যাচ্ছে ঢাকার নতুন এক মাস্টার প্ল্যান। যে নেতার নাম শুনলে একসময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্তাদের বুক কেঁপে উঠত, সেই বস বাবর এবার স্বরূপে ফিরতে যাচ্ছেন। আর সবচেয়ে বড় চমক হলো ভারতের এই সাক্ষাৎ যমদূতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মসনদে বসাতে এবার সরাসরি মাঠে নেমে পড়েছেন তরুণদের আইডল সার্জিস আলম। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক প্রকার চরম আলটিমেটাম ছুড়ে দিয়েছেন তিনি। একদিকে তারেক রহমানের সুনিপুণ দাবার চাল, অন্যদিকে সার্জিসের হুঙ্কার, সব মিলিয়ে দেশের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন, ভারতের সমস্ত চাপকে তুড়ি মেরে উড়িয়ে দিতে সত্যিই কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গদিতে বসতে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর? যদি তাই হয় তবে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের রয়ের সব গোপন নীল নকশা এবার কোথায় গিয়ে দাঁড়াবে? এই ব্লুপ্রিন্টের পেছনের আসল কাহিনী বুঝতে হলে আপনাকে একটু অতীতে ফিরে যেতে হবে। লুৎফুজ্জামান বাবর কখনোই শুধু একজন সাধারণ নেতা ছিলেন না, তিনি ছিলেন এমন এক দাপুটে মন্ত্রী যার একটি ধমকে দিল্লির সাউথ ব্লকের কর্তাদের কলিজা শুকিয়ে যেত। অতীতে সেই বিখ্যাত 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ভারতের দাবি ছিল এই বিশাল অস্ত্রের চালান সরাসরি তাদের 7 সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে যাওয়ার কথা ছিল। আর সেই ঘটনার পর থেকেই ভারতের কাছে বাবর হয়ে ওঠেন এক জীবন্ত আতঙ্কের নাম। মোদী প্রশাসন খুব ভালো করে জানে, বস বাবর যদি পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শক্তিশালী কোনো গদিতে বসেন তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা কখনোই শান্তিতে থাকতে পারবে না। বাবর ক্ষমতায় থাকা মানেই ভারতের আধিপত্যবাদের পথে এক বিশাল গলার কাঁটা। ঠিক এই কারণেই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে লুৎফুজ্জামান বাবরকে চরম মাশুল গুনতে হয়েছিল। ভারতের মন জয় করতে হাসিনা সরকার বাবরকে একের পর এক সাজানো মামলায় ফাঁসিয়ে টানা 16 থেকে 17 বছর অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছিল। এমনকি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত দেওয়া হয়েছিল। কিন্তু মানুষের ভাগ্য বড়ই অদ্ভুত। 2024 সালের জুলাইয়ের অবিস্মরণীয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুরো দেশের চিত্রটাই রাতারাতি পাল্টে যায়। আর সেই গণ অভ্যুত্থানের ফলেই ফাঁসির সেল থেকে বেরিয়ে আজ সম্পূর্ণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন বাবর। সম্প্রতি এক অনুষ্ঠানে দাঁড়িয়ে অত্যন্ত সৎ সাহসের সাথে তিনি এক ঐতিহাসিক সত্য স্বীকার করেছেন। তিনি অকপটে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী আমি নিজেই। এই গণ অভ্যুত্থান না হলে আল্লাহ ছাড়া আমাকে ফাঁসির দড়ি থেকে আর কেউ বাঁচাতে পারত না। একজন হেভিওয়েট নেতার মুখ থেকে এমন চরম বাস্তবতা ও সততা স্বীকারের বিষয়টি পুরো দেশের তরুণ সমাজকে রীতিমতো মুগ্ধ করেছে। জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড সার্জিস আলমও বাবরের এই অকুতোভয় সততা এবং বাস্তবতাকে মেনে নেওয়ার সাহসের তীব্র প্রশংসা করেছেন। আর ঠিক এই জায়গা থেকেই দৃশ্যপটে হাজির হয়েছেন সার্জিস আলম। পুরো দেশের রাজনৈতিক হিসাব নিকাশ যখন এক অদ্ভুত মোড় নিয়েছে, ঠিক তখনই সরাসরি অ্যাকশনে নামলেন এই তরুণ নেতা। লুৎফুজ্জামান বাবরের নিজস্ব রাজনৈতিক দুর্গ নেত্রকোনার মাটিতে দাঁড়িয়েই গত শুক্রবার এক বিশাল রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুখ্য সংগঠক। এক মায়ের গর্ভে 2 যমজ সন্তান জন্ম নিয়েছে। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার, আরেকটা হচ্ছে গণভোট। নেত্রকোনার পৌরসভায় আয়োজিত জুলাই পদযাত্রা এবং বিশাল পথসভায় লাখো জনতার সামনে সার্জিস অত্যন্ত স্পষ্ট ভাষায় তারেক সরকারের উদ্দেশ্যে এক কড়া বার্তা ছুড়ে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যারা বছরের পর বছর ধরে ভারতের খবরদারির বিরুদ্ধে লড়েছেন এবং চরম জুলুমের শিকার হয়েছেন তাদের অবিলম্বে মূল্যায়ন করতে হবে। প্রতিবেশী দেশ ভারতের চোখ রাঙানিকে ভয় পেয়ে বাবরকে শুধু একজন সাধারণ এমপি বানিয়ে সাইড লাইনে ফেলে রাখা কোনোভাবেই মেনে নেবে না তরুণ সমাজ। সার্জিসের এই হুঙ্কার মূলত ভারতীয় কর্তাদের গালে এক চরম চপটাঘাত। এনসিপি বুঝিয়ে দিয়েছে, ভারতের গলাবাজি শুনে বা তাদের ভয়ে নরম সুরে চলা নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ চলতে পারে না। সার্জিস আলমের এই দাঁতভাঙা জবাব মুহূর্তের মধ্যে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। তরুণ সমাজ এখন একটাই প্রশ্ন, যে নেতার সততা আর জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই, তাকে কেন মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না?
তবে তরুণ সমাজের এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 2026 সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তারেক রহমানের সুনিপুণ রাজনৈতিক চালের ভেতর। রাজনৈতিক বোদ্ধারা মনে করেন তারেক সাহেব শুরুতেই ভারতের পাতা কোনো ফাঁদে পা দিতে চাননি। তিনি খুব ভালো করে জানেন সরকার গঠনের প্রথম দিনেই যদি বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতো তবে ভারত এটিকে তাদের বিরুদ্ধে সরাসরি বড় পদক্ষেপ হিসেবে ধরে নিত। দিল্লি তখন আন্তর্জাতিকভাবে তারেক সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করত এবং নানা ছক কষে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করত। ক্ষমতা পাকাপোক্ত করার প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ভারতের সাথে নতুন করে বড় কোনো সংঘাতে জড়াতে চাননি। আর তাই অত্যন্ত সুকৌশলে বাবরকে কেবল একজন সংসদ সদস্য বানিয়ে রেখে দিল্লির কর্তাদের আপাতত শান্ত রাখার একটি ডিপ্লোম্যাটিক গেম খেলা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তরুণ সমাজের আইডল সার্জিসের এই চরম আলটিমেটাম প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি বিশাল ট্রাম্প কার্ড তুলে দিয়েছে। এখন তারেক সরকার খুব ভালো করেই আন্তর্জাতিক মহলকে বোঝাতে পারবে যে তরুণদের প্রবল চাপের মুখেই তারা বাবরকে মন্ত্রিত্ব দিতে বাধ্য হচ্ছেন। এটি মূলত তারেক সাহেবের এমন এক মাস্টার প্ল্যান যেখানে ভারতের সব দাদাগিরি ঢোপে টিকবে না। তারেক সরকারের এই সুনিপুণ জালে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে মোদী প্রশাসন। সার্জিস আলমের এই প্রকাশ্য অবস্থান সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদী ও ভারতপন্থী নেতাদের জন্য এক চরম সতর্কবার্তা। বিগত 16 বছরে যারা জীবন বাজি রেখে দলের জন্য অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন, আজ যদি তাদের দূরে সরিয়ে রেখে খলিলুর রহমান কিংবা আশিকুর রহমানের মতো সুবিধাভোগী আমলাদের মন্ত্রী বানানো হয় তবে তৃণমূলের নেতাকর্মীরা কখনোই তা মেনে নেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করে থাকেন যে শুধুমাত্র মোদী প্রশাসনকে খুশি রেখে গদি পাকাপোক্ত করা যাবে তবে সেটা হবে এক মস্ত বড় ভুল। কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের তরুণ সমাজকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর দিন শেষ। তারা এখন যে কোনো আপোষকামিতাকে বুড়ো আঙুল দেখাতে প্রস্তুত। আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভারতের সব ছক এবং গোপনীয় নীল নকশা এখন পুরোপুরিভাবে ভেস্তের পথে। লুৎফুজ্জামান বাবরের বিশাল রাজনৈতিক ওজন এবং জনসমর্থন কোনো সাধারণ মাপকাঠি দিয়ে মাপা সম্ভব নয়। তাই তরুণ সমাজ এখন আধঘাট বেঁধে মাঠে নেমেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সব চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে খুব শীঘ্রই হয়তো বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝিয়ে দেবেন। আর সেই দিনটি হবে ভারতের জন্য চরম লজ্জার একদিন। সার্জিসের হুঙ্কার আর তারেক রহমানের চালে যেভাবে মোদী প্রশাসনের হাওয়া টাইট হয়ে গেছে তাতে এটা পরিষ্কার আগামীর দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে ভিনদেশি প্রভুদের আর কোনো মাতব্বরি চলবে না, বরং ভিনদেশি খবরদারির বিরুদ্ধে লড়াইয়ে লুৎফুজ্জামান বাবরের মতো পরীক্ষিত নেতারাই হতে চলেছেন সবচেয়ে বড় ঢাল। পুরো দেশ এখন এই একটি মাত্র সিদ্ধান্তের দিকেই তীর্থের কাকের মতো চেয়ে আছে। দর্শক, আপনার কি মনে হয় লুৎফুজ্জামান বাবরকে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের রাজনীতি এমন সব রুদ্ধশ্বাস খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।